আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির ন্যায্য হিস্যা বুঝে পেতে জাতিসংঘ সহ বৈশ্বিক সব ফোরামে দাবি জানানোর কথাও জানান তিনি। তিস্তা নদী সংলগ্ন 11টি পয়েন্টে বিএনপির অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা জানান। জেলা প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা নদীর পার। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার হাজারো মানুষের কণ্ঠে পানির ন্যায্য হিস্যার দাবি। বিএনপির দুদিনের কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাসহ সমমনা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও সরব। মঙ্গলবার বিকেলে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। তিস্তা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন অমান্য করছে দাবি করে তারেক রহমান বলেন, পানির অভাবে দেশের কৃষক ভুগছে, আবার হঠাৎ বন্যায় সব ভেসে যাচ্ছে। প্রত্যেক বছর এই বন্যার কারণে বলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোন সময় বছরে 3 বারও বন্যা হয়েছে এই অঞ্চলে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা। দেশে স্বৈরাচার ও তার দোসররা যাতে আর কোনোদিন পুনর্বাসিত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। এদিকে দ্বিতীয় দিনে তিস্তা পারের পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। সৈয়দ মাহমুদ, আরটিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। সমাবেশ তো শেষ, তো সমাবেশ শেষে এখন কি কি কর্মসূচি পালিত হচ্ছে বিস্তারিত জানাবেন। প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন যে তিস্তার পানির ন্যায্য হিস্যা যদি দ্রুত সময়ের মধ্যে না হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক এবং জাতিসংঘ থেকে শুরু করে দেশীয় এবং আন্তর্জাতিক মহলে তিস্তার পানি নিয়ে কিন্তু তারা কথা বলবেন, এই ইঙ্গিত কিন্তু তারা দিয়েছেন। আমরা এই মুহূর্তে যে কর্মসূচিটি চলছে এই তিস্তার পারে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। এই তিস্তার পারে কিন্তু হাজার হাজার মানুষের হাতে মশাল, এই মশালগুলো নিয়ে তারা তিস্তার একদম নদীর কিনারে দাঁড়িয়ে আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ এই তিস্তার মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আজকে সারাদিন কিন্তু সকাল 10টায় নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু কিন্তু 50,000-এর অধিক মানুষ নিয়ে কাউনিয়ার উদ্দেশ্যে পদযাত্রা করেছেন এবং হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু তিস্তা নদীর পানিতে দাঁড়িয়ে কিন্তু প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি হচ্ছে একটি, যে তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা চান, তিস্তার মেগা পরিকল্পনা বাস্তবায়ন চান। আমরা যদি আপনাকে আরো জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, সাধারণ মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাকে আরো জানিয়ে রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজ রাতেও ভার্চুয়ালি ভাবে সংযুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তিস্তা পারের মানুষের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য। এখন মশাল মিছিল হবে, মশাল প্রজ্বলনের পরেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এই ছিল তিস্তা পারের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।
মানবতা বিরোধী অপরাধের মামলায় মার্চের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে আগামী ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের ১২ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৬ আসামিকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের নেওয়া হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে সেগুলো সংযুক্ত করা হবে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। সেটা ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। এই এভিডেন্সটা আসার পরে ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করেছি। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা সহ সব আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এটা কোনো ফাইনাল টাইম লাইন নয়। আমরা যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। ছাত্র জনতার উপর বর্বরতার কথা উল্লেখ করে প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলার সময় আগাম জামিনের সুযোগ নেই। মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। পতিত সরকার নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জনগণের সেবা প্রাপ্তির স্বার্থে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন আসিফ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যায় জড়িতরা পারবে না, তবে যারা নির্দোষ তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি। একজন অফিসার যখন ২-৩টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। সীমান্ত এলাকায় বিজিবি ও নৌ পুলিশ বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যতদিন ডেভিলের অস্তিত্ব থাকবে ততদিন অপারেশন চলবে। আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কুকি চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। রফিকুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা থেকে আসা জেলা প্রশাসকদের নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম সম্মেলনের শেষ দিনে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অধিবেশন শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি অবস্থায় রয়েছে। এই অবস্থার উন্নতি ঘটাতে হবে। আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ রয়ে গেছে। তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, আগস্টে ৬,০০০ অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে ১,৪০০ অস্ত্র ও ২,৫০০ গুলি এখনও উদ্ধার হয়নি, যা উদ্বেগজনক। কুকি চিনের বিরুদ্ধে যে অভিযান সেটা আমাদের চলছে এবং এ পর্যন্ত
কুকিচিনের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে আমাদের 7 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। এই অভিযান চলবে তারা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্টরা দেশের সর্বোচ্চ মেধাবী ডিসিদের জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছিল, যা আইন ও সংবিধান পরিপন্থী। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। অন্যদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সম্পর্কিত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিশোর গ্যাং এবং ছিনতাইকারীর দৌরাত্ম্য কমাতে সোচ্চার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিশোর গ্যাং ছিনতাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে, বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নাই। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। A2I এর প্রায় 850 কোটি টাকার প্রকল্পে লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। আগারগাঁও তথ্য ও প্রযুক্তি বিভাগে A2I কার্যালয় দুদকের অভিযানে এ প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে যশোর 4 আসনের সাবেক এমপি বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন প্রকল্প অ্যাক্সেস টু ইনফরমেশনের মূল কাজ ছিল ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে SDG অর্জনকে ত্বরান্বিত করা। কিন্তু এখানে উন্নয়নের চেয়ে দুর্নীতি হয়েছে বেশি। সাবেক ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ এই প্রকল্পের 14 কর্মকর্তার যোগসাজশে রাষ্ট্রের 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ICT ভবনের A2I প্রকল্পের অফিসে অভিযান পরিচালনা করে দুদকের একটি প্রতিনিধি দল। 3-4টা প্রতিষ্ঠানই বারবার একই কাজ পাচ্ছে, প্রকিউরমেন্ট কাজ পাচ্ছে কেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে PPR এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ইস্যুটা আছে সেটার আওতাধীন। এখানকার কিছু কর্মকর্তাদের মধ্যে এই কার্যক্রমে অনিয়ম রয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যই 855 কোটি টাকার মতো রিভাইজড রেকর্ডপত্র যাচাই করে আমরা রিপোর্ট তৈরি করে কমিশনে দাখিল করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। A2I প্রজেক্টের বর্তমান পরিচালক জানালেন, প্রকল্পে বেশ কিছু অপ্রয়োজনীয় খাত ছিল এবং অনিয়ম ছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। A2I প্রোগ্রামকে সর্বোচ্চ ইচ্ছামতোই প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকতেও ব্যবহার করা হয়েছে, ICT ডিভিশনে থাকতে আসার পরেও ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখেছি। তদন্ত একটা রিপোর্ট পেয়েছি আমরা। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল তাদের কন্ট্রাক্ট ICT ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা UNDPর কন্ট্রাক্টেড, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে প্রমাণ পাওয়ায় যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 39 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রঞ্জিতের স্ত্রী নিয়তি রানী ও 2 ছেলের বিরুদ্ধেও 69টি ব্যাংক হিসেবে 162 কোটি 34 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। 71-এর মানবতা বিরোধী মামলায় কারাবন্দী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির সুস্পষ্ট তারিখ জানাতে সরকারের প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। রাজধানী পল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে সরকারের শুভ বুদ্ধির পরিচয় দেবার পরামর্শ দেন তিনি। জামায়াতের ভদ্রতাকে দুর্বলতা মনে না করার হুঁশিয়ারি দিয়ে ATM আজহার মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলে জানান ডাক্তার শফিক। একই সঙ্গে ফ্যাসিবাদের আমলে বাতিল করা নিবন্ধন ফিরিয়ে দেবার দাবি জানান জামায়াতের আমির। পরে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষ নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে।
বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা উদ্বেগজনক। সমঝোতার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধ সম্ভব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পরবর্তীতে ভারতীয় সংবাদ মাধ্যম উইওন টিভিকে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে পারেও জানান তিনি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্য, সীমান্ত হত্যা রোধ, শেখ হাসিনার বিবৃতি সহ নানা বিষয় উঠে আসে। দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইওন টিভিকে এক সাক্ষাৎকারে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যে কোনো সীমান্তে অপরাধ সংগঠিত হয়ে থাকে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে আইনি প্রক্রিয়ায় বা সমঝোতার মাধ্যমে তা সমাধান করা হয়ে থাকে। বিএসএফ সীমান্তে হত্যা না করে তা আইনি প্রক্রিয়ায় করা যেতে পারে। এছাড়া 4 এপ্রিলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বলা ভুল হবে। সাধারণ দেশগুলোকে যেভাবে দেখা হয়, পাকিস্তানকেও তাই করা হচ্ছে। শুধু পাকিস্তানের ভিসার বিষয়ে বেশ কিছু বিষয় শিথিল করা হয়েছে। এ সময় সীমান্ত উত্তেজনার বিষয়ে প্রশ্ন করা হলে বিএসএফ সীমান্তে যেভাবে হত্যা করা হয় তা কাম্য নয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর জয়শঙ্কর। এদিকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের কথাও উঠে আসে সাক্ষাৎকারে। রাকিব হাসান, RTV। ভারতের আধিপত্য নয়, বরং পররাষ্ট্র নীতি হবে বিদেশে সবাই বন্ধু কিন্তু কেউ প্রভু নয়। দেশে গত 15 বছরের পররাষ্ট্রনীতি ছিল নতজানু, যা শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য করেছিল। মঙ্গলবার সকালে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক দিনভর আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। শাকিলা করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইস্কাটনের বিস অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপে নাগরিক কমিটির আয়োজনে আলোচ্য বিষয় ছিল কেমন হবে গণ অভ্যুত্থান পরবর্তী কূটনীতি। আলোচকরা বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে একটি দেশের দাস হিসেবে দেশ পরিচালনা করেছেন তারা। চায়না বলছে ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম, পরে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া চাপ দিয়েছে না তিস্তা দেব না, এই হচ্ছে ইন্ডিয়া আপনার চাণক্য নীতি ফলো করে। ইন্ডিয়ার সঙ্গে কোনো নেবারের আপনার কোনো সেরকম ভালো সম্পর্ক নাই। পররাষ্ট্রনীতিতে ইস্যুভিত্তিক কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের পরে দেশকে নিয়ে যেন কোনো বহিঃশক্তি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা গ্লোবাল স্টেজের ক্ষেত্রে আমরা ব্যালেন্স অফ পাওয়ার এই জিনিসটার প্রতি আমরা ফোকাস করব, বিকজ দ্যাট we need to safety our country and আমাদের ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসিটাকে অ্যালাইন করতে হবে এবং এটা ডিপেন্ড করবে একটা ইলেকট্রালি একটা লেজিটিমেট গভর্নমেন্টের উপরে তারা কিভাবে রান করছে। আয়োজনের দ্বিতীয় সেশনে বক্তারা বলেন, শুধু ফরেন পলিসি নয়, রিপাবলিক হয়ে ওঠার লড়াইয়েও রাজনৈতিক দলগুলো গত 53 বছর ধরে ব্যর্থ হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে আসলে যুদ্ধ হয়েছে, মুক্তি হয়নি বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে। আজকে আমরা আরো অনেক নতুন আঙ্গিক বা মাত্রা এটার সাথে অ্যাড করতে পারি, কিন্তু তবে বড় মাত্রা কিন্তু এই দুটোই থাকে, ডিফেন্স এবং ট্রেড। যে কোনো দেশের পররাষ্ট্র নীতি তার সেনাবাহিনী তার বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাট স্টেক হোল্ডার থাকে। তৃতীয় সেশনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেন, নির্দিষ্ট গণ্ডিতে বদ্ধ না থেকে তরুণ প্রজন্ম দৃষ্টি দিবে বিশ্ব দরবারে। আমাদের এখন দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আগে ছিল আমরা নিজেদের গা বাঁচানোর পলিসিতে ছিলাম, এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে।
পুরো আয়োজন জুড়ে গণতন্ত্র, মানবাধিকার, আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সম্পৃক্ততা, পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা সহ 4টি সেশনে আগামীর বাংলাদেশ নিয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো। শাকিলা করিম, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে 30 জন আহত হয়েছেন। দুপুর থেকে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিকেল পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি গ্রুপের উত্তেজনা দেখা দেয়। সেখানে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট সংলগ্ন রোডে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার সহ 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় 5 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। টার্গেট ব্যক্তির কবজি কেটে উল্লাস করত আনোয়ার। দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চিনে কবজি কাটা আনোয়ার নামে। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আতঙ্ক ছড়িয়ে তকমা পেয়েছিল গডফাদারের। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কুপিয়ে জখমসহ এমন কোনো অপরাধ বাকি নেই যা কবজি কাটা আনোয়ার করেনি। এবার সেই আলোচিত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার 2 সহযোগী সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, আনোয়ার ও তার সহযোগীরা ছিনতাইয়ের সময় কৃত্রিম যানজট সৃষ্টি করে সুযোগ বুঝে টার্গেটের উপর হামলা করত। তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে, এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে, প্রকাশ্য দিবালোকে। অন্যদিকে সোমবার রাতে উত্তরায় এক দম্পতিকে কোপানোর ঘটনায় 5 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করার পর পুলিশ জানায় মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুত বাকিদের আইনের আওতায় আনা হবে। একজন আসামির স্বীকারোক্তিতে দেখা যাচ্ছে যে 5 জন ছিল তারা। প্রথম 3 জন, পরে 2 জন এসে যোগ দেয়। এদের মধ্যে আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। মামলা প্রক্রিয়াধীন। আহত দম্পতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইফতেশামুল গনি, RTV, ঢাকা। 10 লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন বান্দরবানের লামায় অপহৃত 25 শ্রমিক। মুক্তিপণ পাওয়ার পর সকালে তাদের ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। এর আগে সোমবার জিয়াউর রহমান নামের এক শ্রমিক পালিয়ে আসে। স্থানীয় আরাফাত রাবার বাগানের মালিক মোহাম্মদ ফুরকান জানান, তার বাগানের 12 জনকে মুক্ত করতে 3 লাখ আর বাকি 5 বাগানের 14 জনকে মুক্ত করতে 7 লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। জিম্মিদের বেশি মারধর করায় তাদের উদ্ধারের পর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। গেল রোববার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরংছিড়ি এলাকা থেকে 26 শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর থেকে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। আগামী 20 ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা 2025। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এবং ইউকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড হংকংয়ের যৌথ উদ্যোগে এবারে মেলা অনুষ্ঠিত হবে রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। সকালে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। 4 দিনের এই মেলায় শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সর্বাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করা হবে, যেখানে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক সহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।
স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির সমাবেশে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার তা করুন, কিন্তু দ্রুত জাতীয় নির্বাচন দিন। মঈনুদ্দিন ফখরুদ্দিন সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকেও চলে যেতে হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার নির্বাচন আগে থেকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন গুলো আগে দিতে চান। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যে যখনই এই নির্বাচন গুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠা আবার মাথা চাপিয়ে উঠবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে, এবার বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোন মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।